যদি পরবর্তী সরকার এই যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তাহলে এই সংস্কার কমিশনের প্রয়োজন কি? আপনি উপরে যে 14টি সুপারিশ করেছেন সেখানে পাহাড়ে বাঙালি অবাঙালি কিংবা যত বৃহৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির সমান অংশীদারিত্ব কি নিশ্চিত করেছেন? প্রিয় দর্শক, পার্বত্য নিউজের জনপ্রিয় টক শো পার্বত্য আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। গত 22শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে পার্বত্য নিউজের হয়ে কাজ করছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও পার্বত্য নিউজের নির্বাহী সম্পাদক সৈয়দ ইবনে রহমত। সে বিষয় নিয়ে আজকে আমরা তার সাথেই কথা বলবো। সৈয়দ ইবনে রহমত, আপনাকে স্বাগত পার্বত্য আলোচনায়। স্বাগত আপনাকেও। আপনি শুনলেন যে গত 22শে ফেব্রুয়ারি যে স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার সমূহের সংস্কারে যে 15টি সুপারিশ প্রকাশিত হয়েছে, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? দেখুন, গত 22শে ফেব্রুয়ারি যখন এই স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশটি প্রকাশিত হয় তার পরপরই আমি আমার একটি মূল্যায়ন পার্বত্য নিউজের মাধ্যমে তুলে ধরেছি দেশবাসীর জন্য এবং পার্বত্যবাসীর জন্য ব্যাপারটা বুঝতে পারে, জানতে পারে যে সুপারিশগুলিতে তাদের জন্য কি আছে, তাদের জন্য ভবিষ্যৎ কী হতে পারে। তো তার মধ্যেই আমার যে শিরোনামটি ছিল সেটি হলো যে এই সুপারিশমালার মধ্যে যে বিষয়টি স্টাবলিশড করার চেষ্টা করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে জমিদারি প্রথা, যেটা একসময় আমরা সারা উপমহাদেশে দেখেছি। এই 1950 সালের দিকে এই উপমহাদেশ থেকে বা বাংলাদেশ থেকে জমিদারি প্রথা বাতিল হয়ে গেছে, কিন্তু সেই প্রথাটি এখনও পার্বত্য চট্টগ্রামে সার্কেল চিফ নামে রয়ে গেছে, সার্কেল প্রথার মাধ্যমে। এই যে 15টি সুপারিশ এখানে কমিশন করেছে তার মধ্যে এই সেই চিরস্থায়ী যে জমিদারি প্রথা সেটাকে যেন চিরস্থায়ী করার জন্য বা এস্টাবলিশ করার জন্য একটা প্রবণতা এখানে লক্ষ্য করা গেছে। তো এর মধ্য দিয়ে আসলে আমার মূল্যায়নটা তখনই আমার লেখার মধ্যে এসেছে। তারপরেও যদি এখানে আপনার সাথে বলতে হয় যে 15টি সুপারিশের মধ্যে দেখা যায় 5টি সুপারিশ সার্কেল চিফ হেডম্যান কারবারি, যে প্রথাটি আমাদের পাহাড়ে একটা বিশেষ ধরনের একটা ব্যবস্থা যা আসলে প্রচলিত কোনো ব্যবস্থার সাথে যায় না। আমাদের আঞ্চলিক 1900 সালের যে অ্যাক্টের মাধ্যমে এই প্রথাগুলি এখনও টিকে আছে, সেই অ্যাক্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের সংবিধানে গ্রহণ করা হয়নি, বরং 1989 সালে সেই আইনটিকেও রহিত করার ব্যাপারে গেজেট প্রকাশ করা আছে। তো এটা আসলে একটা ডেড বা মৃত প্রথা, সেই প্রথাটাকে এখানে স্থায়ী করার ব্যাপারে এত জোর দেওয়াটার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। তো এই সুপারিশের মধ্যে যে জমিদারি প্রথাকে আসলে চিরস্থায়ী করার কথা বলা হচ্ছে, এটা কেন মনে হলো যে চিরস্থায়ী করতে হবে? দেখুন, পার্বত্য চট্টগ্রামে 7টি স্থানীয় সরকার রয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ। এগুলি সম্পর্কে মোটামুটি দেশবাসী জানে, যদিও পার্বত্য জেলা পরিষদ এবং সমতলের জেলাগুলির সাথে একটা বিশেষ ব্যবধান আছে, তারপরও জেলা পরিষদ সারা দেশে আছে, সেখানেও আছে। কিন্তু এর বাইরে সেখানে আরও কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আছে বাজার ফান্ড, সার্কেল প্রথা, আরেকটা হলো আঞ্চলিক পরিষদ। এখানে আমাদের যে 15টি সুপারিশ আছে সেই 15টি সুপারিশের মধ্যে আপনি লক্ষ্য করুন 5টি সুপারিশই করা হয়েছে শুধুমাত্র সার্কেল চিফ বা হেডম্যান কারবারি প্রথাটাকে এটাকে স্থায়ী করার জন্য। আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, নির্বাচিত পৌরসভা আছে, জেলা পরিষদ আছে, যেগুলির মধ্যে নির্বাচন ব্যবস্থা আছে এবং সারা দেশের সাথে অনেক কিছুটা ক্ষেত্রে মিল আছে, জেলা পরিষদের ব্যতিক্রম থাকলেও অন্যান্যগুলিতে মিল আছে। সেইখানে একটা অপ্রচলিত মৃত সার্কেল প্রথা বা জমিদারি প্রথাকে ঢুকানোর বা সংযুক্ত করার একটা প্রবণতা আছে। যায় যে সুপারিশগুলির মধ্যে 5, 6, 7, 8, 9 এই 5টি সুপারিশেই কৌশল এমনভাবে করা হয়েছে যেন সেই মৃত বা ডেড বা জমিদারি প্রথাটাকে হেডম্যান কারবারিদেরকে ইউনিয়ন পরিষদে যুক্ত করা যায়, পৌরসভাতে যুক্ত করা যায়, উপজেলাতে যুক্ত করা যায়, জেলা পরিষদ যুক্ত করা যায়, যাতে এর মাধ্যমে এই প্রথাকে নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে, তারা যেন আইনি বৈধতা পায়। এরকম একটা প্রবণতা আমরা এখানে লক্ষ্য করেছি। এই সুপারিশের মধ্য দিয়ে যে জমিদারি প্রথাকে চিরস্থায়ী বন্দোবস্ত করা হচ্ছে এবং এই সুপারিশগুলোর আসলে নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলো আছে কিনা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই নেতিবাচক দিকের আছে, কারণ জমিদারি প্রথা যদি আমাদের জন্য ভালোই হতো তাহলে 50 সালে এই উপমহাদেশ থেকে বা আমাদের দেশ থেকে এটাকে বাতিল করা হতো না। একমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেখুন আপনি আর কোথাও জমিদারি প্রথা নেই, কোথাও বংশ পরম্পরাগত কোনো শাসক কিন্তু থাকে না।
যেমন শেখ হাসিনা এখানে থাকতে পারেনি একটি কারণে, সে নিজেকে শেখ মুজিবের কন্যা হিসেবে এই দেশের মালিক মনে করত, এবং সে একের পর এক নির্বাচন দিয়ে নিজেদের মতো অপকৌশল করে সে ক্ষমতা থাকতে চাইছে, অর্থাৎ দীর্ঘমেয়াদে। এরকম প্রবণতাকে আসলে কখনোই জনগণ মেনে নেয় না। তো পার্বত্য চট্টগ্রামের যে জমিদারি প্রথা আছে, সেখানেও কিন্তু বাবার ছেলে হেডম্যান হচ্ছে, ছেলের ছেলে হেডম্যান হচ্ছে, তারপরে নাতিপুতি হেডম্যান হচ্ছে। সার্কেল চিপের কথা একই অবস্থায়, কারবারেরও বেশিরভাগ একই কথা। তো এই ধরনের একটা প্রথা আসলে সমাজের জন্য খুব বেশি উপকারে আসে না। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেও সেটা আসেনি। এর কারণে হয়েছে কি, যে সেখানে হেডম্যান কারবারির এই বা সার্কেল প্রথার কারণে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কখনো ভূমির মালিক হতে পারে নাই। সার্কেল প্রথার অধীনে থাকার অর্থ হলো প্রতি বছর যারা জুম করবে তারা হেডম্যানের কাছে যাবে কারবারির মাধ্যমে, গিয়ে সে নির্দিষ্ট এলাকায় জুম চাষের অনুমতি চাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে চাষের অনুমতি দিবে হেডম্যান বা কারবারিরা। সে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ট্যাক্সের বিনিময়ে ওই জমিটা চাষ করে, কিন্তু সেই জমির মালিক না। এভাবেই তারা কিন্তু একের পরে বছরের পর বছর ভূমি চাষ করে গেছে, কিন্তু সেই ভূমির মালিক তারা হতে পারেনি শুধুমাত্র সার্কেল এই প্রথার কারণে। যদি এই প্রথাটা উঠে গিয়ে সারা দেশের মতো সবার মতো সে যদি নাগরিক হওয়ার সুযোগ পেত, যদি সে প্রকৃতভাবে ভূমির মালিক হতো, তাহলে আজকে কিন্তু এই উদ্বাস্তু অবস্থা থাকতো না পাহাড়। এবং পাহাড়ে যে অস্থিতিশীল অবস্থা বলে যে সেখানে তাদের জমি নাই, এই নাই, সেই নাই, এই প্রশ্নগুলি উঠতো না। আরও একটা জিনিস দেখুন, যখন এই বংশ পরম্পরায় কেউ ক্ষমতা থাকার সুযোগ পায়, তখন সে তার চারপাশ থেকে পরিবেশটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করে যেন কখনোই কেউ তার সমকক্ষ হতে না পারে, কেউ যেন তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে, এবং সবসময় সে তার আভিজাত্যকে সবার উপরে যেন প্রাধান্য বিস্তার করে রাখতে পারে। এই চেষ্টা প্রবণতা আমাদের পাহাড়েও আছে। এবং আপনি আরও যদি দেখেন, এইখানে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না হয়, এই চেষ্টা এই সার্কেল প্রদানটা করে গেছে। রাঙ্গামাটি হাই স্কুল যখন প্রতিষ্ঠিত হয়, তখনও ব্রিটিশরা যখন করে, তখনও এই সার্কেল শিল্পা বাধা দিয়েছে যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দরকার নেই। তাদের ধারণা ছিল এখানে শিক্ষা প্রতিষ্ঠান হলে সাধারণ মানুষ পড়ালেখা করে তাদের মতো শিক্ষিত হয়ে যাবে। এটা হইতে পারে না। তাদের ছেলে মেয়ের সাথে সাধারণ মানুষ শিক্ষিত হবে, এটা তারা চায় নাই। সেখানে যখন কলেজ হয়, সেই কলেজকে তারা বাধা দিয়েছে। সেখানে যখন ইউনিভার্সিটি হয়, সেই ইউনিভার্সিটিকে তারা বাধা দিয়েছে। একটাই উদ্দেশ্য, মুখে তারা যাই বলুক, পেছনে একটাই উদ্দেশ্য, তারা তাদের ছেলে মেয়েদেরকে দরকার হলে কলকাতা নিয়ে পড়াবে, দরকার হলে লন্ডন নিয়ে পড়াবে, এবং তা করেছে। সেই ব্রিটিশ আমলেই তারা লন্ডনে গিয়ে পড়াশোনা করেছে, কলকাতায় গিয়ে পড়াশোনা করেছে, কিন্তু সাধারণ মানুষের সেই সুযোগ ছিল না। সেই কারণে ব্রিটিশরা যখন স্কুল প্রতিষ্ঠা করে তখন তারা বাধা দিয়েছে। তো এই ধরনের চেষ্টা তাদের মধ্যে সবসময় ছিল। শুধু তাই না, এখনও আছে। যে কোনো চাকরির সুযোগ বলেন, যে কোনো কোটার সুযোগ বলেন, সবসময় সেই এইলিট শ্রেণী, রাজপরিবার কিংবা সার্কেল প্রধান, তার অনুগত যেসব লোকজন আছে, তারাই সেখানে অভিজাত শ্রেণী। সেই অভিজাতদের মধ্যে গিয়ে দেখবেন দেওয়ান, তালুকদার ইত্যাদি ইত্যাদি যাদের পদবী, তারাই চাকরি পায়, তারাই শিক্ষার কোটা পায়, তারাই সব কিছু। সাধারণ মানুষ সবকিছুর ক্ষেত্রে এখনো ওখানে বৈষম্যই চলছে। অবশ্যই বৈষম্য চলছে, উঁচু নিচু এই ভেদাভেদটা চলে আসছে। এই ভেদাভেদটাকেই তারা চিরস্থায়ী করতে চায়। আর এটা করার জন্যই কৌশলে যেন এখানে সব কিছুর মধ্যে যেহেতু 1989 সালে এই গ্যাজেটের মাধ্যমে 1900 সালের আইন বাতিল করা হয়েছে বা রহিতকরণের কথা বলা হয়েছে, সংবিধানে যেহেতু আইনটাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তো তাদের মনে এখনও ভয় আছে যে কোনো সময় এটা বাতিল হয়ে যেতে পারে। সেই কারণে এই কমিশনকে দিয়ে বা এই কমিশনে ইলুরা দেওয়ানের মতো একজন কট্টরপন্থী অ্যাক্টিভিস্টকে দিয়ে, এই বিশেষ করে চাকমা সার্কেল যে প্রধান এই কাজটা করেছে, এটা জনমনে কিন্তু এই ব্যাপারে বেশ আলোচনা আছে। কারণ একমাত্র চাকমা সার্কেল চিফ এই বিষয়টা নিয়ে বেশি নাড়াচাড়া করে, এবং তিনি নানা জায়গায় এই ব্যাপারে লবিং করে তার নিজের বা ক্ষমতাকে, তার নিজের পারিবারিক ঐতিহ্যকে সবার উপর চাপিয়ে রাখার জন্য সবসময় চেষ্টা করে গেছে। এবং ইলোরা দেওয়ান তার মাধ্যমে বা তার পারপাস সাফ করার জন্যই এই কমিশনে ঢুকে এই সুপারিশগুলি এখানে ঢুকিয়েছে। এটা একটা ডেড প্রথা। এই প্রথাকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন এখানে নেই। কমিশন যে সুপারিশগুলি করেছে তার মধ্যে আঞ্চলিক পরিষদ সম্পর্কে কোনো মন্তব্য করে। আঞ্চলিক পরিষদের ব্যাপারে আসলে কমিশন কোনো প্রকার সুপারিশ করেনি, কিন্তু সুপারিশ না করেও পরবর্তী সরকারকে আবার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে। এই ব্যাপারটি তো যদি আমি বলি, দেখেন, যদি পরবর্তী সরকার এই যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, তাহলে এই সংস্কার কমিশনের প্রয়োজন কি? পরবর্তী সরকারের জন্য আমরা অপেক্ষা করতে পারি। যদি আঞ্চলিক পরিষদের ব্যাপারে নানা রকমের প্রশ্ন আছে, এক হলো এখানে হাইকোর্টের রায় আছে এটাকে বাতিলযোগ্য বলে, এবং এটা নিয়ে জনমনেও একটা ক্ষোভ আছে। দ্বিতীয় কথা হলো আমাদের যে প্রশাসনিক কাঠামো, আমাদের কি আছে, কেন্দ্রীয় সরকার আছে, বিভাগ আছে, জেলা আছে, উপজেলা আছে, তারপর উপজেলা, ইউনিয়ন, এর কোনো একটার মধ্যে কিন্তু আঞ্চলিক পরিষদ নেই। তো এটা একটা বিশেষ ব্যবস্থা, এমন এক ব্যবস্থা যেটা সরকারের ভেতরে একটা সরকার। এই কথা বলেই হাইকোর্ট থেকে এটা বাতিল করা হয়েছিল। তো সেটাকে বাতিলযোগ্য হাইকোর্টের রায় থাকার পরেও এটাকে নিয়ে তারা কোনো কথা বলতে রাজি না।
তারা কথা বলছেন অন্য যেগুলি যে মৃত ডেডল সেটা নিয়ে তারা কথা বলছেন এস্টাবলিশ করার জন্য, এবং এটা রেখে দিচ্ছেন তারা পরবর্তী সরকারের জন্য। তো পরবর্তী সরকারের জন্য যদি রাখতে হয় এই কমিশনের কোনো প্রয়োজন তখন থাকে না, এই বাকি সিদ্ধান্তগুলিও পরবর্তী সরকার নিতে পারে। সব জায়গাতে কিন্তু এই যে বৈষম্য দেখা যাচ্ছে, এবং আপনারা এই বিষয়ে কোনো প্রকার আওয়াজ তুলেছেন কিনা? যে আপনি যেমনটি বললেন যে তাহলে পরবর্তী সরকারের জন্যই যদি সবকিছু পড়ে থাকে তাহলে তো স্থানীয় কোনো কিছু দরকার হচ্ছে না আমাদের, সেই ক্ষেত্রে একটু বলুন। এই ব্যাপারে তো আমি যেটা বললাম যে 22 তারিখটা প্রকাশ হওয়ার পরেই সুপারিশ নিয়ে আমি আমার মন্তব্য করেছি, এবং আমি কমিশন প্রধান বরাবরও একটা আবেদনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে ওনার পাঠিয়েছি, এবং উনি নিজেও একটা কমেন্টস করেছেন। সেখানে তারা চেয়ারম্যান যে মন্তব্যটা যেটা ইন্ডিভিজুয়াল আমি জানতে পেরেছি যে উনি এই মন্তব্যটা করেছেন, সেটা হলো যে আমি আসলে ট্রেডিশনাল বিষয়ে কোনো কিছু বলতে চাই না, জেলা পরিষদের নির্বাচন নিয়ে আমি চেষ্টা করতে চাই বা করার ব্যাপারে আগ্রহী বেশি। তো জেলা পরিষদ নির্বাচন করতে গেলেও সেখানে কিন্তু একটা বিষয় আসবে যে জেলা পরিষদ যে আইনটা যে ব্যবস্থায় আছে সেই অবস্থায় নির্বাচন করার সুযোগ আপাতত নেই, কারণ আপনাকে ভোটার তালিকা ঠিক করতে হবে। আর যদি ভোটার তালিকা ঠিক না করেন তাহলে আপনাকে সেখানে আইন সংশোধন করে ওই ভোটার তালিকার যে বিকল্প ভোটার তালিকা করার যে বিধান সেখানে আছে সেটা বাতিল করতে হবে। তো সেই প্রশ্নগুলি এখনও ক্লিয়ার না। 10 নম্বর যে সুপারিশ আছে সেখানে বলা হয়েছে জেলা পরিষদ আইনের সংশোধনের ব্যাপারে তারা আলাদা করে একটা প্রস্তাব দেবেন বিস্তারিত। সেই প্রস্তাবটা এখনও আমরা পাইনি, যদি পাই তাহলে আমরা সেই ব্যাপারে মন্তব্য করার সুযোগ পাবো তারা আসলে কী চাইছেন। এবং আপনি কিন্তু অনেকগুলো সুপারিশের কথা বলেছেন বা অনেকগুলো সরকারের কথা বলেছেন, আবার এই যে একটু আগে আপনি বললেন যে বাজার ফান্ড, সার্কেল প্রধান, এগুলোর এইখানে বাজার ফান্ডকে কিন্তু আলাদা করার, বিলুপ্ত করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আপনার মতামত কি? বাজার ফান্ড বিলুপ্ত করার মধ্যে কি পজিটিভ বা নেগেটিভ খুব বেশি ইফেক্ট করার বিষয় নাই। তবে এখানে একটা বিষয় আছে যে কি এই বাজার ফান্ডের মধ্যে এই প্রশাসনটা এমন একটা প্রশাসন, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ইনভলভমেন্ট কম। বাজার ফান্ডটা মূলত সরকারি একটা প্রতিষ্ঠান, তো এই কারণে আমার ধারণা যে তাদের উপর কোনো প্রেশার বা তাদের উপর কোনো কিছু না পড়ে, এই কারণে যত সরকার বা বাঙালিরা এটার সাথে বেশি ইনভলভ, আমার ধারণা এই কারণে এটাকে তারা বিলুপ্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতে খুব বেশি লাভ বা লস হবে বলে আমার মনে হয় না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার পক্ষ থেকে কোনো সুপারিশ আছে কিনা? দেখুন, আমার সুপারিশ সম্পর্কে যা বলতে চাই সেটা হলো কমিশন তার 15 নম্বর সুপারিশে যে ইঙ্গিতটা করেছেন সেটা হলো তারা এমন একটা প্রশাসন চান, স্থানীয় সরকার ব্যবস্থা চান যেখানে ক্ষুদ্র বৃহৎ সকল জনগোষ্ঠীর সমান শাসন এবং উন্নয়নের অংশীদারিত্ব নিশ্চিত হবে। আমরাও সেটা চাই, কিন্তু কমিশনের কাছেই প্রশ্ন করতে চাই, আপনি উপরে যে 14টি সুপারিশ করেছেন সেখানে পাহাড়ে বাঙালি অবাঙালি কিংবা যত বৃহৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির সমান অংশীদারিত্ব কি নিশ্চিত করেছেন? যদি না করে থাকেন তাহলে এই শেষ সুপারিশ কার জন্য? আর যদি আপনাদের শেষ সুপারিশটাই যদি আমরা ইতিবাচক হিসেবে ধরে নিই তাহলে আমরা প্রত্যাশা করব যে আপনাদের চূড়ান্ত সুপারিশে যেন এমন ব্যবস্থা থাকে যে সেখানে ক্ষুদ্র এবং বৃহৎ সকল জনগোষ্ঠীর জন্য সমান অংশীদারিত্ব থাকবে প্রতিটি স্থানীয় সরকারে, এবং জমিদারি প্রথার মতো সার্কেলশিপ প্রথাকে, মৃত প্রথাকে আর পাহাড়ি নাগরিকদের উপর চাপিয়ে দেবেন না। এটা আমার চূড়ান্ত সুপারিশ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইবনুর রহমান আমাদের আজকের পার্বত্য আলোচনায় আপনার সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো পার্বত্য আলোচনা এখানেই শেষ করছি। তার আগে বলতে চাই যে সকল প্রকার বৈষম্য দূর হোক, সবাই যেন আমরা এক ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই প্রত্যাশায় আজকে আমি সুমি হাসান বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পার্বত্য নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।